হিংসা যখন রক্তে মিশে যায় তখন আপন ভাইয়ের মুখেও ছুরি বসাতে দ্বিধা থাকে না। আর যদি সেই হিংসা ভর করে কালো জাদুতে, তবে কি হয় জানো? শরীর শুকিয়ে কাঠ হয়ে যায়, ঘর ভরে যায় রোগশোকে, আর রাত নামলেই শুরু হয় মৃত্যু। আসসালামু আলাইকুম, আমি জাকারিয়া। আপনারা কেমন আছেন? আশা করি সুস্থ আর ভালো আছেন। আজকের গল্পটি আক্তার সাহেবের মেয়ের মুখ থেকে শোনা। চলুন শুনে আসি। গল্পের নাম হিংসার জাদু। গ্রামের মানুষ বলতো আক্তার সাহেবের পরিবারে যেন কোনো অদৃশ্য অভিশাপ নেমে এসেছে। সবাই জানতো তিনি গ্রামের সবচেয়ে ধনী মানুষদের একজন। তার বড় বাড়ি, ঢাকায় ব্যবসা, গাড়ি বাড়ি, কিছুই কম ছিল না। কিন্তু সুখ, সেটা হঠাৎ করেই উধাও হয়ে যায়। তাদের বাবা মা মারা যাওয়ার পর দুই ভাই, আক্তার ও খালেদ, সম্পত্তি ভাগ করে নিয়ে আলাদা হয়ে যায়। কারো মনে কোনো আক্ষেপ ছিল না তখন। ব্যবসাও ভাগ হলো, জমিও। বড় ভাই আক্তার সাহেব শহরে বাড়ি করে ফেললেন। সময়ের ব্যবধানে তিনি হয়ে উঠলেন কোটিপতি। কিন্তু ছোট ভাই খালেদ, তার ব্যবসা একদমই চলছিল না। ধীরে ধীরে মনে জন্ম নিল বিষ, হিংসা। আর সেই হিংসার পথ ধরেই সে চলে গেল এক মারবান্তিক সিদ্ধান্তে। আক্তার সাহেবের পরিবারে প্রথম শুরু হয় ছোটখাটো জ্বর, তারপর ঠান্ডা, দুর্বলতা। মেয়েটা স্কুলে যেতে পারত না, সারাদিন বিছানায় পড়ে থাকত। বইয়ের মুখ শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল, চোখে যেন কোনো আলোই নেই। রাতে ঘুম এলেও অদ্ভুত শব্দ শুনতে পেত সবাই। দেয়ালের ওপারে কারো যেন ধূসর কান্না, জানালার পাশে ছায়া নড়ে ওঠে, আর বারান্দায় যেন কারো পায়ের শব্দ। শরীর ভালো না, তাই আজে বাজে চিন্তাভাবনা আসে, এমনভাবে উড়িয়ে দেন সেগুলো। পাত্তা আর দিলেন না। এদিকে ডাক্তার বদলে বদলে দেখা হলো, ওষুধ, সিরাপ, ইঞ্জেকশন, তবু রোগ কমে না। তারা সবসময় ক্লান্ত, অসুস্থ, অথচ রিপোর্টে কিছু ধরা পড়ে না। একদিন আক্তারের স্ত্রী কথা বলতে পারছিলেন না, বড় বড় শ্বাস নিচ্ছিলেন। হাসপাতালেই হঠাৎ মারা গেলেন। ডাক্তার বললেন হৃদযন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে গেছে। কিন্তু আক্তার সাহেব জানতেন এটা স্বাভাবিক মৃত্যু না। তখনই তিনি সিদ্ধান্ত নিলেন এবার হুজুরের কাছে যেতে হবে। কয়েকজন হুজুর দেখালেন, পানি পড়া আর ঝাড়ফুঁক করে সবাই চলে যান, কোনো কাজ হয় না। এভাবে কয়েকদিন পর এক বড় হুজুরের কাছে যান তিনি। হুজুর পরের দিন আসতে বলেন। হুজুর সে রাতে নিজের জিন বন্ধুকে ডাকলেন। জিন এসে চোখ বন্ধ করে বলে ওঠে, ওই বাড়ির 4 কোণায় 4টি তাবিজ পুঁতে রাখা হয়েছে। পরের দিন হুজুরকে নিয়ে আক্তার সাহেব যান তার বাড়ি, আর 4 কোণে পাকামাটির নিচ থেকে 4টি তাবিজ উঠিয়ে আনলেন। 3টি তাবিজে স্পষ্টভাবে লেখা ছিল আক্তার, তার স্ত্রী এবং মেয়ের নাম। চতুর্থটি ছিল ভয়ঙ্কর। একটি তাবিজে উল্টো আরবি হরফে ছোট করে এমন কিছু লেখা যা হুজুর নিজেও খুলে পড়তে পারলেন না। তিনি বললেন, এই তাবিজগুলোর ভেতরে জাদু করা হয়েছে, আর এটি কোনো সাধারণ মানুষ করেনি, কোনো খারাপ জিন দিয়ে কাজ করানো হয়েছে। রাতে হুজুর নিজ বাড়িতে ফিরে তাবিজগুলো সামনে রেখে তাবিজ খোলার কাজ করছিলেন। তখন তিনি আবার জিন বন্ধুকে ডাকলেন। জিন এসে তাবিজ হাতে নিয়ে কিছুক্ষণ নীরব থাকল। তারপর বলল, আমাকে একদিন সময় দিন, আমি আগামীকাল আসব, তারপর বলবো কি হয়েছে। পরের দিন রাতে হুজুরের সে জিন বন্ধু তাকে সব খুলে বলেন। এই কাজ করেছে খালেদ, তার ছোট ভাই। সে এক কালো জাদুকরে শরণাপন্ন হয়েছিল। প্রতি শুক্রবারে সে পাঠা বলি দিত, আর সেই বলির মাধ্যমে এক আসাদ নামের জিনকে খুশি করত। আসাদকে বলা হয়েছিল, তাদের ধ্বংস করো, কিন্তু ধীরে ধীরে, যেন কেউ বুঝতে না পারে। এই জাদুর শক্তি শুধু মানুষ নয়, ডাক্তার হুজুরদের দিক নির্দেশনা পর্যন্ত ঘোলা করে দেয়। হুজুর পরের দিন বিকেলে আক্তার সাহেবের বাড়ি আসেন, আর আক্তার ভাইকে বললেন সব কিছু। আক্তার সাহেব শুনে স্তব্ধ। তিনি বিশ্বাস করতে পারছিলেন না নিজের ভাই,
যাকে তিনি ছোটবেলা থেকে আগলে রেখেছেন, এমন হিংসা করতে পারে? হুজুর সেই রাতেই এক জটিল রুকইয়া ও জিনের সহায়তায় আক্তার সাহেবের বাড়িতে যাওয়া কালো জাদুর তাবিজগুলো পুড়িয়ে দেন। তারপর একে একে ঘরে কোরআনের আয়াত ধ্বনিত হতে থাকে। 6 রাতের বিশেষ আমল চলার পর পরিবারের লোকজন সুস্থ হতে শুরু করে। শরীরে আবার রক্ত চলাচল শুরু হয়, চোখে আলো ফেরে। শেষ রাতের আমলে হুজুর বলেছিলেন, এই বাড়ি এখন পবিত্র, কিন্তু হিংসার দাগ হৃদয়ে যতদিন থাকবে শয়তান ততদিন ফিরে আসবে। ক্ষমা করো, ভুলে যেও। খালিদ ওই জাদুকরের মাধ্যমে জানতে পারে তার জাদু নষ্ট করা হয়েছে। এরপর সে নিজেই তার ভাইয়ের কাছে ক্ষমা চাইতে আসে। আক্তার তাকে ক্ষমা করতে চায় না, তবু নিজেরই তো ভাই, তাকে ক্ষমা করেন আর তার থেকে দূরে চলে যান। আক্তার আর তার মেয়ে এখন সুখে আছে। 2 ভাই কেউ কারো কাছে কোনোদিন আর যায়নি। তাবিজ পুড়ে যায়, কিন্তু হিংসা কি পড়ে? আপনার চারপাশেও কি কেউ আছে যে আপনার বাড়ির হাসি সহ্য করতে পারে না? ভেবে দেখুন, কারণ আজ আপনি সুস্থ, কিন্তু কাল রাত নামলে কে জানে কাকে টার্গেট করা হবে। ভালোবাসা যদি জোর করে আদায় করতে হয়, তবে সেটা ভালোবাসা থাকে না, সেটা অভিশাপ হয়ে ফিরে আসে। আর সেই অভিশাপ যদি হয় এক জিনের হাতে, তবে শেষটা হয় মৃত্যু দিয়ে। গল্পের নাম তাবিজের বিয়ে, জিনের প্রতিশোধ। গল্প শুরু। নাম তার আসিফ। একটা সময়ের প্রেম, একটা সময়ের জীবন, মিম। হঠাৎই তাকে ছেড়ে চলে যায়। মিম বিয়ে করে ফেলে আরেকজনকে। আসিফের জীবন থেমে যায় সেইখানেই। বন্ধুরা যখন চাকরি খোঁজে, সে তখন খোঁজে এক হুজুর, যার কাছে আছে তাবিজ দিয়ে মানুষকে বশ করার ক্ষমতা। ঢাকার অন্ধকার এক অলিতে গিয়েছিল আসিফ। হুজুর বলেছিল, এই তাবিজ দিয়ে সে ফিরে আসবে, বিয়ে করবে তোমাকেই। তবে একটা শর্ত আছে, এই তাবিজ এক বন্দি জিনের মাধ্যমে কাজ করে। যতদিন ভালোবাসা থাকবে সে ততদিন থাকবে, কিন্তু প্রতারণা বা সন্দেহ হলে সে মুক্ত হয়ে যাবে। আসিফ সব শর্ত মেনে নেয়। তাবিজের 21 দিনের মাথায় মিম তার স্বামীর সাথে বিচ্ছেদ করে আসে, আর বিয়ের প্রস্তাব দেয় আসিফকেই। মিম তার স্বামীকে ডিভোর্স দিয়ে চলে আসে আসিফের কাছে। আসিফ তাকে খুশি খুশি মেনে নেয়, আর দুজনের সম্মতি দেখে পরিবারও মেনে নেয়। সবকিছু যেন স্বপ্নের মতো চলছিল। বিয়ের পরের দিনগুলো। মিম আর আসিফের সংসার শুরু হয়। ভালোবাসা থাকে, ঘর থাকে, হাসি থাকে, কিন্তু কিছু একটা অদ্ভুত। মিম মাঝে মাঝে বলে, রাতে আমার পাশে একটা ছায়া দাঁড়িয়ে থাকে, আমি চোখ খুললেই সেটা হারিয়ে যায়। আসিফ হেসে উড়িয়ে দেয়। একদিন রাতে মিমের শরীর কাঁপতে থাকে। সে বলে, তোমার ঘাড়ের পাশে দাঁড়িয়ে আছে একটা অন্ধকার মুখ, তার চোখ ছিল লাল। আসিফ চমকে ওঠে। তার মনে পড়ে সেই তাবিজের কথা। সে হুজুরের কাছে গেলে জানতে পারে সেই জিন এখন আর বন্দী নেই, সে মুক্ত হয়ে গেছে। কারণ মিমের মনে সন্দেহ জন্মেছে, কেননা সে তার বিছানার নিচে আর বালিশের ভেতর থেকে 2টি তাবিজ বের করেছে। সেই তাবিজে ছিল মিমের কাপড়ের টুকরো আর মাথার চুল ও রক্তে মাখা রুমালের টুকরো। মিমের মনে পড়ে, যখন সে আসিফের সাথে প্রেম করত, তখন বিভিন্ন উপহারের সাথে এগুলো দিয়েছিল তাকে। মিম বুঝতে পারে, সে যাকে ভালোবেসে বিয়ে করেছিল সে আসলে জোর করে তাবিজে বাঁধা। এই সত্যটা সে অনুভব করে ফেলেছে। একদিন রাত 3টে, আসিফের ঘুম ভেঙে যায় মিমের চিৎকারে। সে ছুটে গিয়ে দেখে
মিম বিছানার মাঝে শূন্যে ভেসে আছে। তার চোখ সাদা, মুখ বন্ধ, আর তার গলার কাছে একটা কালো হাত ধরা। আসিফ ছুটে গিয়ে আলোর সুইচ চাপতে গিয়েও হাতটা কাঁপে। ঘরের বাতাস থমকে গেছে। এক ঝলক আলোতে সে দেখে বিছানার মাথার কাছে দাঁড়িয়ে আছে সেই জিন। লম্বা, হাড় চামড়ার শরীর, গা ঘেঁষে ধোঁয়া, আর চোখ দুটো জ্বলছে। সে বলে, তোমার ভালোবাসায় আমার শাস্তি হয়েছে, এখন তার প্রাপ্তি হবে আমার হাতে। এক বিকট শব্দে মিমের দেহ বিছানায় ছিটকে পড়ে। নিঃশব্দ, নিস্পন্দ, আর মৃত্যু। আসিফ এখন একা। মানুষ ভাবে তার স্ত্রী আত্মহত্যা করেছে, কিন্তু সে জানে এটা আত্মহত্যা নয়, এটা ছিল প্রেমের নামে করা জোরের পরিণতি। তার টেবিলের ড্রয়ারে এখনো পড়ে আছে সেই পোড়া তাবিজ, আর মাঝে মাঝে রাতে সে মিমের গলা শোনে, তুমি কি আমাকে ভালোবেসেছিলে, নাকি শুধু পেতে চেয়েছিলে? তাবিজ দিয়ে কেউ প্রেম পায় না, শুধু সময় কিনে নেয় কিছুদিনের। কিন্তু যার দামে জিন জড়িয়ে থাকে, তার দাম চুকাতে হয় কারো জীবন দিয়ে।